কোনো অবৈধ বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা 31st নাইটে আতশবাজি ওড়ানো ও পোড়ানোতে নিষেধাজ্ঞা। 1 জানুয়ারি হচ্ছে না বই উৎসব, তবে জানুয়ারির মধ্যেই সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। খুলনায় শিক্ষা উপদেষ্টা। সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, উত্তীর্ণদের মান নিয়ে প্রশ্ন। এবং পঞ্চগড়ে সার সংকট চরমে, সরকারি ডিলারদের হাত থেকে মিলছে না প্রয়োজনীয় সার, চড়া দাম গুনতে হচ্ছে চাষিদের। দেখছিলেন শিরোনাম সংবাদ, দেশ জনপদ সংবাদ, সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। এবারে বিস্তারিত। অবৈধভাবে কোনো বিদেশিকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচার করতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বৈঠকে বড়দিন এবং 31st নাইট উপলক্ষে কোনো প্রকার আতশবাজি ও ফানুস উড়ানোর ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে, কোনো প্রকার অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং করণের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনা আগামী দিনে পাঠ্য বইয়ে উপস্থাপন করা হবে বলে জানান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় আগামী 1 জানুয়ারি বই উৎসব না হলেও জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে চালু হবে এবং আগামী বছরই এটি প্রকল্প আকারে চালু হচ্ছে। পরে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনের কথাও জানান তিনি। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থানটা হয়ে গেল, তা বিভিন্নভাবেই এটাতে প্রেজেন্ট করা হবে, কারণ আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে। সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম। এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে নির্মাণাধীন স্টিল সাইলোর নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে 22 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং তারা এখান থেকে করছে, এরকম ভাবে আমাদের 1.5 লক্ষ টনের জন্য দেওয়া আছে। হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো আমরা কারোর উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনা, মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিতে আছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে 350 কোটি টাকার দুর্নীতির অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কৃষি ও পরিবেশ অডিটে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও দুর্নীতির কারণে উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না। বারবার অনিয়ম করে ছাড় পাওয়ার প্রতিষ্ঠানটি দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। কাজী সাহেদের প্রতিবেদন। আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পানির ফাঁদে পড়ে যখন কৃষকদের আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, তখন কর্মকর্তা কর্মচারীরা ব্যস্ত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে। 2018-19 থেকে 2021-22 অর্থবছরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক প্রকল্পে 350 কোটি টাকার দুর্নীতি অনিয়মের তথ্য উঠে আসে বাংলাদেশ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কৃষি ও পরিবেশ অডিটে। বরেন্দ্রের অনিয়মের ফিরিস্তিও বেশ লম্বা। মোটা দাগে এসব অভিযোগের মধ্যে আছে দরপত্র আহ্বান না করে পছন্দের প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে কাজ দেয়া, চেক টেম্পারিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ, প্রকল্পের টাকায় বিলাসী ভ্রমণ, পছন্দের ঠিকাদারকে বিশেষ সুবিধায় কাজ দিতে এক প্রকল্পকে একাধিক ভাগ করা, উৎসের আয়কর না দিয়ে রাজস্ব ফাঁকি, প্রকল্পের টাকা বেসরকারি ব্যাংকে ডিপোজিট করা। এসব অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে অডিট কমিটি। তবে বিএমডিএ কর্তৃপক্ষের দাবি, আপত্তিগুলো দেখে ব্যবস্থা নেওয়া হবে। কি কি অডিট আপত্তি আছে এটা দেখে যারা অডিট সেকশন তাদেরকে বলে আমি চেষ্টা করব যে এটা কি টাইপের এবং এগুলোকে কতগুলো আছে সেটেলমেন্ট করার জন্য। যখন একটা কমিটি স্থায়ীভাবে করে, অডিট কমিটির লোক থাকে একটা সেটেলমেন্ট করার জন্য। বাকি যেগুলো খুবই কমপ্লিকেটেড না সলভ করতে পারছে না, সেটা তখন মন্ত্রণালয় তখন তাদের ব্যবস্থা নেবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বারবার অনিয়ম করে ছাড় পাওয়ায় প্রতিষ্ঠানটির দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। এ নিয়ে অধিকতর তদন্তের দাবি তাদের। ক্রয় কমিটি থাকবে, ক্রয় কমিটি বিভিন্ন ভেন্ডর থেকে তারা কোটেশন কালেকশন করবে, পরবর্তীতে কোম্পানি স্টেটমেন্ট করবে। কোম্পানি স্টেটমেন্টের মধ্যে যেটি উপযুক্ত কোয়ালিটির প্রোডাক্ট থাকে সেটাকে নিয়ে পরবর্তীতে একটা ওয়ার্ক অর্ডার করতে হয়। এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয় না, না হওয়ার কারণে কিন্তু অনিয়মগুলো ঘটে। দুর্নীতিবাজরাই সবসময় যেন দখল করে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সকল রকমের দুর্নীতি প্রতিরোধ করতে দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিএমডিএ কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতিতে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না। কৃষকরা বঞ্চিত থাকায় কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে। এই বাজেটগুলো যথাযথ জায়গায় ব্যবহার না করে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে গবেষণা এবং সেই গবেষণাকৃত ভ্যারাইটি দিয়ে মাটির সাথে সামঞ্জস্য রেখে এটার যে চাষাবাদ করা, এই জন্য যে বাজেটটা ব্যবহার করা সেটি পর্যাপ্ত পরিমাণে হয় নাই। 2019-20 ও 20-21 অর্থবছর ছাড়াও বিএমডিএর গোদাগাড়ি জোনে 2017 সাল পর্যন্ত 180টি চেক জালিয়াতির ঘটনায় প্রকৌশলী GFM হাসনুল ইসলাম ও আনোয়ার হোসেনের জড়িত থাকার বিষয়টিও নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। পঞ্চগড়ে রবি মৌসুমে সারের সংকট চরমে। চাহিদা মতো সার মিলছে না BCIC ও BADC ডিলারদের কাছ থেকে। ফলে অনিবন্ধিত ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে নিতে হচ্ছে সার। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। চলছে গম, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল চাষাবাদ মৌসুম। এই সময় সবচেয়ে বেশি দরকার হয় টিএসপি ও ডিএপি সার। সরকারি মূল্যে টিএসপি প্রতি বস্তা 1350 টাকা ও ডিএপি 1050। তবে গুটি কয়েক কৃষক এই সুবিধার আওতায় পড়েছেন। যদিও অসাধু ব্যবসায়ীরা সারের সংকট দেখিয়ে প্রতি বস্তা বিক্রি করছেন 1800 থেকে 2000 টাকায়, তবুও কৃষকরা বাধ্য হয়ে ডিলারদের কাছ থেকে কিনছেন চড়া দামে। এখন হচ্ছে আলুর সিজন, আমরা সার পাচ্ছি না, সারের দাম হচ্ছে বেশি। আলু, ভুট্টা, গম, মরিচ এগুলা আবাদের জন্য কীটনাশক সার লাগে। এখন আমাদের মনে হয় সঠিকভাবে সার উৎপাদন করতে পারতেছি না। সারের যে দাম, সারের বস্তা এখন 1900 টাকা। আগে সরকার নয় সিন্ডিকেট করছিল, এখন তো মনে করে যে দাম কথার কথা, এখন তো 1200 টাকা সার, 1900 টাকা। সারের যোগান দিতে বিকল্প পন্থায় কেনার অজুহাত ডিলারদের। এতে করে বস্তা প্রতি 500 থেকে 800 টাকা বেশি দাম পড়ছে বলে দাবি তাদের। যে পরিমাণ সারের বরাদ্দ প্রয়োজন ওই পরিমাণ কিন্তু হয় না। এই সার দিয়ে সারের বরাদ্দ আরো বাড়াইতে হবে,
আর আমরা যেটুকু পরিমাণ সার পাই, বরাদ্দ পাই, এটুকু সঠিকভাবেই দেওয়ার পরও কৃষকের প্রয়োজন মেটে না। ছিল আসলে কোনো সুযোগ নেই, মেমো দিই, এই অনুযায়ী আমরা সার দিই আর কি। দাম বেশি আসলে খুচরা যারা বিক্রি করে বাইরে ওরাই নিচ্ছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন এবার আলুর আবাদ বাড়ায় সারের ঘাটতি পড়ছে। প্রতি মাসের স্বাভাবিক বরাদ্দ সার সঠিকভাবে কৃষকদের কাছে বিক্রির দাবি করেন তিনি। যদি কোনো ডিলার টাকা জমা দিতে দেরি করেন অথবা তার ব্যক্তিগত অবহেলার কারণে সার আসতে দেরি হয় এবং তার অবহেলার কারণে যদি কৃত্রিম কোনো সংকট সৃষ্টি হয় বা আমরা যদি দেখতে পাই যে কোনো কৃষককে তিনি বলছেন যে আমি সারটা এনে কৃষকদেরকে দিয়েছি, বা বাস্তবে যদি দেখতে পাই সেই কৃষক সারটি পান নাই, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে এমন বক্তব্যে সন্তুষ্ট নন কৃষকরা। প্রশাসনের কড়া নজরদারির দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানির প্রতিবাদে ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বাংলাদেশের প্রতি ভারত বিদ্বেষ পরায়ণ দাবি করে বিশ্বব্যাপী দেশটি বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না বলে দাবি করেছেন দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত দেশের মানুষ। আরো জানাচ্ছেন সাইফুর রিপন। ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রার আয়োজন করে বিএনপির 3 সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পদযাত্রায় যোগ দিয়ে ছাত্রদলের শীর্ষ 2 নেতা অভিযোগ করেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ভারত। জনতার গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের স্পিরিট ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এই দেশের 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন 15 বছর দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ভারত। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন, সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি আগেই বলেছি বিদ্বেষ পরায়ণ। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রামপুরা এলাকায় পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভ মিছিল। পরে সেখান থেকে বিএনপির 3 সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার দুপুরে পরিদর্শনকালে ওয়ার্ডের সকল পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা যাচাই করেন তিনি। রাস্তায় পরিষ্কার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে তাদের চাকুরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র। আমি সুপারভাইজারকে বলতে চাই, কোন ধরনের আজকে আমি বলে গেলাম কোন কমপ্লেইন এর পরে পেলে আপনার চাকরি নাও থাকতে পারে। এখানে স্থায়ী হয়েছেন মনে করছেন যে চাকরি থাকবে, এটা না। গাফিলতি পেলে তার বিরুদ্ধে শাস্তি। আপনারা ওয়ার্ডে মনিটরিং করবেন,
পুরা ওয়ার্ডে ঠিক মতো ময়লা, আমি এখন আসার সময় অনেক ময়লা দেখেছি, ময়লাগুলো যাতে আমি না দেখি। সাতক্ষীরা চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 2018 সালের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি, যেখানে 15 জন শিক্ষক পদের বিপরীতে মাত্র 3 জন অস্থায়ী শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। এতে চরম অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ঠিকমতো পাঠদান না চললেও প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে গ্র্যাজুয়েট, যাদের সেবার মান নিয়ে উঠছে প্রশ্ন। এসব গ্র্যাজুয়েটদের হাতে অপচিকিৎসার শঙ্কা সেবা প্রত্যাশীদের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। চিকিৎসা সেবায় সহায়ক প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস, যেখানে রয়েছে পৃথক 2টি হোস্টেল। ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই এখানে শিক্ষার্থীদের খরচ গুনতে হচ্ছে নিয়মিত। ক্যান্টিনেও খেতে হয় নিজেদের অর্থ খরচ করে। টিউবওয়েল 2টি নষ্ট থাকায় বাইরে থেকে আনতে হয় পানি। আছে পুকুর, অথচ সেটিও ব্যবহারের অযোগ্য। নেই ব্যবহার উপযোগী খেলার মাঠ। এমনকি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সবকিছুই তালা বন্ধ থাকায় মেডিকেল বিষয়ক পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের পর্যাপ্ত থাকার জায়গা নেই, হোস্টেল সবসময় অপরিচ্ছন্ন থাকে, নির্দিষ্ট কোনো পরিষ্কার করার কর্মী নাই। কাজ করি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আমাদের পানির ব্যবস্থা নাই, আমরা পানি খেতে পারি না। আমাদের প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে, ল্যাব আছে, কখনো খোলা হয় না। দুদকের মামলার নামে এটা মোলা ঝুলাই রাখছে, কোনোদিন আমাদেরকে হাতে কলমে ল্যাবে শেখানো হয় না। এ তো গেল সহশিক্ষা কার্যক্রম ও অন্যান্য সুযোগ সুবিধার দুরবস্থার চিত্র। এবার আসা যাক মূল পাঠদানে। 15 জন শিক্ষকের পদের বিপরীতে এই প্রতিষ্ঠানে নেই কোনো স্থায়ী শিক্ষক। মাঝে মাঝে বাইরে থেকে 2-3 জন শিক্ষক এনে পাঠদান কার্যক্রম চালালেও এখন সেটুকুও বন্ধ। উদ্বেগের বিষয় হচ্ছে, ঠিকমতো পাঠদান না চললেও বছর বছর বিভিন্ন ট্রেডে পাশ করে শিক্ষার্থীরা চাকরি নিচ্ছে বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রতিষ্ঠানে। এতে এসব গ্র্যাজুয়েটদের দ্বারা অপচিকিৎসার আশঙ্কা সেবা প্রার্থীদের। অত্যাধুনিক ল্যাবরেটরি থাকার পরেও তারা এটা ব্যবহার করতে পারছে না। তারা পুস্তকগত বিদ্যা অর্জন করতে পারলেও যে ব্যবহারিক যে বিদ্যাটা, বাস্তব যে বিদ্যাটা সেটা অর্জন করতে পারছে না। এখানে জিম থেকে শুরু করে যত সুযোগ সুবিধা থাকার দরকার, ল্যাব সহ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের দাবি দ্রুত যেন এর একটা সুস্থ ব্যবস্থা হয় এবং শিক্ষক দেওয়া হয়। জেলা সিভিল সার্জন সাতক্ষীরা 2টি শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও তাকেই করা হয় সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এতে তার পক্ষে এখানে সময় দেয়া কষ্টসাধ্য। এটির দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। সেখানে একজন প্রিন্সিপাল থাকার কথা, অনেকগুলো লেকচারার থাকার কথা, অফিস স্টাফ থাকার কথা, অন্যান্য স্টাফ থাকার কথা। সেখানে কোনো স্টাফের পদ সৃজন হয় না। আমি ওখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করছি। মূলত পদ সৃজন না হইলে এবং জনবলের পদায়ন না হইলে আসলে প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর। এসব অনিয়ম আর দুরবস্থা রোধে দ্রুত পদক্ষেপ চান এখানকার শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। একদিনের ব্যবধানে আরও কমল চুয়াডাঙ্গার তাপমাত্রা। রোববার সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। সহকর্মী খায়রুজ্জামান সেতু তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। কুপির মতো টিম টিম করে জ্বলছে যানবাহনের হেডলাইট। কুয়াশা ভেজা দূরের লালচে আকাশে সকালেও যেন ভোরের আভা। অগ্রহায়ণের শেষ ভাগে বেড়েছে ঠান্ডার প্রকোপ। হিমশীতল বাতাস শীতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। উষ্ণ চায়ে চুমুক দিয়ে সকালের আড্ডা উপভোগ করছেন সাধারণ মানুষ। উনুনের লেলিহান শিখাও যেন ওম দিচ্ছে। গেল শনিবার থেকে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে ঠান্ডা। কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। তবে সে আনন্দ উপভোগের সময় নেই সাধারণের। জীবিকার তাগিদে বেরিয়ে পড়তে হয় কাজে। তীব্র ঠান্ডায় কাবু জনজীবনে ব্যস্ততা শুরু হয় ভোর থেকেই। কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে, কোনো বিক্রি কেনাকাটা কিছুই নাই। প্রচন্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না, কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রোববার 11.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 72%। সামনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জানায় আবহাওয়া অফিস। গতকালকে তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 6টায়
তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 9টায় 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এভাবে শীতের তীব্রতা পর্যায়ক্রমে আরও বাড়তে থাকবে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরের বদলগাছিতে 10.6 ডিগ্রি সেলসিয়াস। নিউজ ডেস্ক, দেশ টিভি। হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 3 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 50 জন। এই ঘটনায় কয়েকটি দোকানপাটে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। রোববার দুপুর 12টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত অটোরিকশার সিরিয়ালকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এতে সাতপাড়িয়া, করিমপুর ও ভেড়াখাল গ্রামের বাসিন্দারা জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে থামে সংঘর্ষ। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের বাড়িতে আগুন লেগে 2 নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত 3টার দিকে মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা তার মা ও গৃহপরিচারিকা আগুনে ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজারের হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। আমাদের স্টেশনের খুব কাছাকাছি থাকার কারণে আমরা ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছে গিয়ে আগুন দেখতে পাই এবং 2 জন মহিলাকে আমরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করি এবং অগ্নিকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে। লালমনিরহাটে শ্রমিকদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার দুপুর 12টার দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার বহাল রাখার দাবিতে একটি পক্ষ মিছিল নিয়ে বাস টার্মিনালের দিকে আসতে থাকে। এ সময় অপর একটি পক্ষ একই সংগঠনের নতুন রেজিস্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে ওই টার্মিনালেই সমাবেশ করছিল। পরে মিছিলটি বাস টার্মিনালে পৌঁছালে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয় অন্তত 10 জন। এই 2 পক্ষ সামনাসামনি হইলে ধাওয়া পাল্টা দেওয়ার সূচনা লগ্নে পুলিশ গিয়ে মাঝখানে দাঁড়িয়ে 2 পক্ষকে 2 দিকে সরিয়ে দেয়। এর মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হলে কিছু সাংবাদিক, পুলিশ সহ কয়েকজন শ্রমিক আহত হয় এবং পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হই। কুমিল্লায় বিলের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে 2 যুবকের মরদেহ। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জের একটি বিল থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার মনিরুল ইসলাম ও খাগড়াছড়ির রামগঞ্জ উপজেলার মোহন মিয়া। এ খবরে দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় করতে থাকেন। নিহতদের স্বজনরাও ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। এদিকে এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত করে জানানোর কথা বলছে পুলিশ। বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেড স্পিড বোটের সংঘর্ষের ঘটনায় নিখোঁজের 3 দিন পর 3 জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার সকালে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভাসমান মরদেহ 3টি উদ্ধার করে। এর মধ্যে নিহত 2 জন যাত্রী এবং অন্যজন স্পিড বোটটির চালক। গত বৃহস্পতিবার বিকেলে জনতার হাট খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার দিন 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত্যু হয় 1 জনের। এ নিয়ে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে আরও 1 যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। পরে মরদেহ 3টি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওখানে কোনো ড্রাইভার গুলা হচ্ছে একেবারে অযোগ্য, শিশু বাচ্চা দিয়ে এগুলো করা হয়। কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই, কার কথা মানে না, শোনে না। এখানে বোট হইলো আমাগো, সব হইলো আমাগো, মামলা করুন কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ড্রাইভার যদি বাইচা থাকতো তাহলে মামলা আমার ছেলে খাইতো, এটা আমি বুঝি। 4 জন নিখোঁজ ছিল, ড্রাইভার সহ। আজকে সকালবেলা সকাল 8টা থেকে 9টার মধ্যে আমরা 3 জন নিখোঁজ ব্যক্তির ড্রাইভার সহ ডেড বডি খুঁজে পাই আমরা এবং ফায়ার সার্ভিস উদ্ধার করি
এবং তাদের লাশ আমরা যথারীতি আইনগত যে প্রক্রিয়া আছে। ডমিনোজ পিৎজা তাদের 64 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে দেশের 36টি রেস্টুরেন্টে 36টিরও বেশি পিৎজার উপর 36% ডিসকাউন্ট ঘোষণা করেছে। পিৎজা প্রেমীদের জন্য দেশব্যাপী ডমিনোজ পিৎজার এই অফার চলবে। 1960 সালে যাত্রা শুরু করে ডমিনোজ পিৎজা। একটি পিৎজা ব্র্যান্ড তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা টম যে যাত্রা শুরু করেছিল তা শুধুমাত্র স্বাদের জন্য নয়, বরং সেবার জন্য পরিচিত হবে। বর্তমানে ডমিনোজ পিৎজা বিশ্বের 90টিরও বেশি দেশে প্রায় 21,000-এরও বেশি রেস্টুরেন্ট পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করে 2019 সালে। ব্র্যান্ডটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের 6টি প্রধান সড়কে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। এসএসসি 2025 ব্যাচের জন্য দেশজুড়ে সাইফুডসের প্রতিটি শাখায় আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক ইংরেজি পরীক্ষা। কোনো রেজিস্ট্রেশন ফিস ছাড়াই অংশ নেওয়া যাবে প্রতিযোগিতায়। 2 পর্বে ভাগ করা হয়েছে পরীক্ষাগুলো। প্রথম পর্বে 4টি এবং দ্বিতীয় পর্বে 2টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আর দ্বিতীয় পর্বে 2টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দেশসেরা 3 বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন। দেশসেরা 4র্থ থেকে 10ম স্থান অর্জনকারীরাও পাবে অন্যান্য স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস। রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে সাইফুডসের ওয়েবসাইটে। শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় 8 জানুয়ারি 2025। কক্সবাজারে সংবর্ধনায় সিক্ত হলেন সাফজয়ী নারী ফুটবলাররা। দেয়া হয় অর্থ পুরস্কারও। শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে তাদের সংবর্ধনা দেয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান বলেন, উৎসব আমেজে সংবর্ধনা খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। খেলোয়াড়রাও জানান জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয়। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন আপনপু। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের ইনানীতে বিলাসবহুল হোটেলে আয়োজন হয় নারী ফুটবলারদের সংবর্ধনা। আসেন সাবজয়ী, সাবরিনা, ঋতুপর্ণা, রূপনা ও মনিকা সহ জাতীয় দলের খেলোয়াড়রা। অনুষ্ঠানে কাঠমান্ডুতে নারী সাপের বাংলাদেশ স্কোয়াডে থাকা 23 ফুটবলারকে দেয়া হয় 4 লাখ টাকা করে পুরস্কার। বাড়তি 1,75,000 টাকা করে পান টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রূপনা চাকমা। সম্মাননা পেয়ে নিজেদের আনন্দের কথা জানান সংবর্ধিত নারী ফুটবলাররা। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এর আগে আমাদেরকে একইভাবে আমাদের সংবর্ধনা প্রদান করেছেন, এবারেও তাই। আসলে এটা আমাদের ভবিষ্যতের একটা অনুপ্রাণিত কাজ করবে। সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো, সেই পরিকল্পনা থাকবে। অনেক ভালো লাগতেছে। আমরা চাই যদি এভাবে আমাদের সম্মানিত করে বা সম্বর্ধনা দেয়, ভালো সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো, দেশের জন্য আরো ভালো কিছু অর্জন করে নিয়ে আসতে পারবো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। উৎসব আমেজে এই সংবর্ধনা তাদের প্রেরণা যোগাবে। প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাভিত আউয়াল বলেন, শুধু সাপ নয়, এএফসি কাপ জেতারও স্বপ্ন দেখছে নারী ফুটবলাররা। আর জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ফুটবলারদেরও। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।